স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব। অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। সীমাহীন এই লুটপাট, দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে। চরম সংকটে পড়ে ব্যাংক, বিমা, বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত। ফিরে দেখা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডাক্তার দীপু মনি। তবে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, সব কিছুতেই হাত ছিল দীপু মনির। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে ২ কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকা ঘুষ নিতেন তিনি। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি কুক্ষিগত করেন দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে শিক্ষা খাতে নৈরাজ্য, অব্যবস্থাপনা ও অনিয়মের অন্যতম কুশীলব ছিলেন এই দীপু মনি। দীপু মনি চাঁদপুর ৩ আসনের সাবেক এমপি। আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়ে আর পিছনে ফিরতে হয়নি তাকে। এমপি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর বিশেষ আশীর্বাদে হয়ে যান শিক্ষামন্ত্রী। আর এই সুযোগে শুধু দীপু মনিই নয়, তার পুরো পরিবারেই যেন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান দীপু মনি। তবে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক তৎপরতায় ধরা পড়ে যায় দুর্নীতিবাজ এই সাবেক মন্ত্রী। স্বৈরাচার হাসিনার শাসনামলে গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ফ্যাসিস্টের এই অন্যতম দোসর। উনি বাংলাদেশ আওয়ামী লীগের 4 মেয়াদে এমপি ছিলেন এবং তিনি 3 মেয়াদে মন্ত্রী ছিলেন। প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে সময়টা খুব বেশি বিতর্কিত ছিল। তিনি 4.5 বছরের মধ্যে প্রায় 186 বার বিদেশ সফর, সেটা খুব বেশি বিতর্কের জন্ম দিয়েছিল এবং 600 দিনের অধিক তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। তো এইটাকে তিনি জাস্টিফাই করেছেন, শেখ হাসিনা নিজে তাকে সেই সফর সঙ্গী করেছিল, যৌক্তিক মনে করেছিল এইভাবে। তারপরে তিনি যখন দ্বিতীয় মেয়াদে এমপি হলেন তখন তো কোনো মন্ত্রণালয় পেলেন না। তৃতীয় মেয়াদে তিনি আবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ঠিক সেই সময়টায় তিনি 2 কোটি টাকার একজন উপাচার্যের নিয়োগ বাণিজ্য চট্টগ্রামে করেছেন। ঢাকায় একজন অধ্যক্ষের নিয়োগ বাণিজ্য, যেই অধ্যক্ষ নিজে স্বীকার করেছেন 55 লাখ টাকায় বাণিজ্য করেছেন, কলেজের নিয়োগ বাণিজ্য। এই কাজগুলো তিনি রাজনৈতিক স্বজন নামে একটি সংগঠনের মারফতে ঢাকায় বনানী এবং আরেকটি স্পটে তার ভাই টিপুর মারফতে এই কাজগুলো তিনি পরিচালনা করতেন এবং সেইখানে তার বিশাল পরিমাণের তদবির বাণিজ্য বা নিয়োগ বাণিজ্যের একটা চক্রান্ত ছিল। পাহাড় সমান দুর্নীতি করে শেখ হাসিনার আমলেই বারবার সমালোচনার শীর্ষে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আমাদের ডক্টর দীপু মনি, উনি হচ্ছে মানে এক কথায় ওনার ধারা আমরা কোনো উন্নতি তো পাইনি। উনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম নিম্নমানের সব পর্যায়ে নিয়ে গেছে। আর এরপর যেহেতু উনি ফ্যাসিস্ট হাসিনার দূষর ছিলেন, তো এক্ষেত্রে তো দেশে কি কি অবমাননা তার ক্ষেত্রে ঘটেছে সেগুলো তো আপনারা ইতিমধ্যেই জানেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসে, সে আসলে শিক্ষার উন্নয়নের জন্য আসে, শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস বা শিক্ষার্থীদের যে উন্নয়নের জন্য কাজ করে। কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেই 15-16 বছর দীপু মনিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার যেই মান উন্নয়নের যে বিষয়টা, এই বিষয়টা তার ভিতরে আসলে কম ছিল। শিক্ষার যেই আমরা যদি বিগত পরীক্ষার রেজাল্টগুলো দেখি, তাহলে সেখানে পাশের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষার যেই মান, শিক্ষার্থীদের যে পড়াশোনার যে মান, সেটা ব্যাহত হয়েছে। ফ্যাসিস্টদের অন্যতম এই দোসর দীপু মনির দুর্নীতির শিখর বিস্তার লাভ করে শিক্ষা মন্ত্রণালয়ে। স্কুলের পিয়ন নিয়োগ কিংবা ভিসি নিয়োগ সর্বত্র ছিল তার প্রভাব। ঘুষ নিতেন মেপে মেপে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য নিতেন 50 লাখ। শিক্ষা খাতে এসব ছিল ওপেন সিক্রেট। বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর টাকার বিনিময়ে ভাইস চ্যান্সেলর হয়েছেন। রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যেই ব্যবস্থাপনা,
লর্ড অ্যাক্টনের একটা কথা আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আসলে গত সরকার যেটা হয়েছে, একটা অ্যাবসলিউট পাওয়ার তারা এক্সারসাইজ করেছে, যে অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করার কারণে একদম টপ টু বটম প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে নৈতিক যে অবস্থানটা সেটা ছিল না। তো ফলে আপনি কি মন্ত্রী, কি এমপি, কি শিক্ষক, সবার মধ্যেই এক ধরনের অনৈতিক প্রতিযোগিতা সেখানে ছিল। তো সেই জায়গায় মন্ত্রীরাও সেখান থেকে দূরে ছিলেন না। গত 15-16 বছর যেটা হয়েছে, এটা একেবারে আউট অফ কন্ট্রোল ছিল, একবারে ওপেন, মানে যেটা আসলে কখনোই শিক্ষা ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না। আর আরেকটা কথা এখানে বলি, যে ধরেন ভালো মানুষ যদি এই রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে ইনভলভ না হয়, তাহলে ধীরে ধীরে খারাপ মানুষগুলো ইনভলভ হয়ে যায়। আর আমরা দেখেছি খারাপ মানুষদের দৌরাত্মই ছিল এত একটা লম্বা সময় ধরে, ফলে ডে বাই ডে এটা ক্ষতির দিকে গিয়েছে বা এটার অবক্ষয় হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিতে দীপু মনির অন্যতম সহযোগী তার ভাই টিপু। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দুর্নীতির অর্থ নিয়ন্ত্রণ করতেন তারা। দীপু মনি এতটা বেপরোয়া ছিলেন যে তার শাসনকালে ভুক্তভোগী সচিবেরাও তার বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পান। বিশেষজ্ঞরা বলছেন, জাতির মেরুদণ্ড গড়ার কারিগরদের ধ্বংসের অন্যতম হোতা ছিলেন দীপু মনি। শিক্ষার জায়গাটা কোন জায়গায়? আমরা শিক্ষক, টিচার, ইংরেজিতে টিচার বলে, টিচারের একদম ফার্স্ট যে টি শব্দ, টি অক্ষরটা, এটা হচ্ছে ট্রাস্টেড পারসন আর কি। সো একজন শিক্ষক যখন তার ট্রাস্ট নষ্ট করে, সো জাতীয়ভাবে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তা আপনি দেখেছেন যে গত 15-16 বছর ধরেই বাংলাদেশের এডুকেশনটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বাচ্চারা পড়াশোনার পরিবর্তে কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি আগ্রহী হয়ে পড়েছে। কি রান্না করবে, কীভাবে বেড কাভার ঠিক করবে, কীভাবে অন্যান্য আনুষঙ্গিক কাজকর্মের সাথে যুক্ত হবে পড়াশোনা বাদ দিয়ে। এটা একটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি। একদিকে যেমন রাষ্ট্রীয় কাঠামোতে ক্ষতি সাধন করা হয়েছে, আর সেটাকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা সেখানে ছিল। তো তারই অংশ হিসাবে আপনি বলতে পারেন, যেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনিও এর সাথে জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছেন দীপু মনি, তার কারণে হাজার হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার কখনোই আর ঘুরে দাঁড়াবে না বলছেন শিক্ষাবিদরা। অটোপাসের ইস্যুটা, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং বিশেষ করে এই ধরনের অটোপাসে যে সমস্যাটা হয়, যাদের পাস করার সম্ভাবনা নেই তারা উপকৃত হয়, কিন্তু সত্যিকার অর্থে যারা পড়াশোনা করে কিংবা ভালো রেজাল্ট করার কথা, তাদের ক্ষতিটা কিন্তু সবচেয়ে বেশি। আর দীর্ঘমেয়াদে সবাই কিন্তু এই ব্যাচটাকে বলে অটোপাস ব্যাচ, এবং পরবর্তীতে যখন বিদেশে তারা কেউ যদি পড়তে চায় কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, তাদেরকে কিন্তু এই অটোপাস ব্যাচ হিসেবে চিহ্নিত করার মধ্য দিয়ে তাদের ভাবমূর্তি কিন্তু বিনষ্ট করা হয়, যার ফলে এই অটোপাসের বিষয়টা আসলে খুবই কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। আর অন্যদিকে জেএসসি, পিএসসি, এগুলো যেই সমস্যাটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, যে আমাদের যে 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 জনগোষ্ঠী আছে, বিশেষ করে যারা শিক্ষার্থী স্কুল পর্যায়ের, তাদেরকে আসলে আমরা কোথায় নিয়ে যেতে চাই কিংবা তাদেরকে কী ধরনের মানুষ হিসেবে আমরা তৈরি করতে চাই, সে ব্যাপারে তো আমাদের কোনো স্পষ্ট কোনো দিক নির্দেশনা সরকারের তরফ থেকে নাই। এবং হঠাৎ করেই একটা বিদেশি প্রকল্প আসে, হঠাৎ করেই আমরা এক এক রকমের সিদ্ধান্তে যাই শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেটা আলটিমেটলি এক ধরনের অস্থিরতার প্রকাশ ছাড়া অন্য কিছু না। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের আসলে সমাজটাকে আগে বোঝা, যে আমাদের বিশেষ করে যারা শিশু শিক্ষার্থী আছে, সার্বিকভাবে গ্রাম অঞ্চলে শিশু শিক্ষার্থী আছে, শহর অঞ্চলে আছে, আবার গ্রামের মধ্যেও অনেক ধরনের কিন্তু অর্থনৈতিক বিভক্তি আছে, অর্থনৈতিক শ্রেণী আছে, শহরের মধ্যেও আছে। এখন এই যে বৈচিত্র্য, শ্রেণী বৈচিত্র্য শিক্ষার ক্ষেত্রে, সামাজিক অবস্থানের ক্ষেত্রে, এগুলো আসলে বিবেচনা না নিয়ে আমরা যখন বিশেষ করে ডোনারদের চাপে পড়ে কিংবা ডোনারদের অ্যাডভাইসের উপর নির্ভর করে যখন আমরা প্রজেক্ট নিই, দিনের শেষে অনেক মন্ত্রণালয়ের অনেক যারা কর্মকর্তা আছেন,
কিংবা মন্ত্রীর পদে যারা আছেন তারা হয়তো বা অনেক সময় উপকৃত হয়, কিন্তু দিনের শেষে শিক্ষা ব্যবস্থাটাকে অস্থির করে তোলে। এই যে আপনি কিছুদিন পিএসসি চালু রাখলেন, বন্ধ করে দিলেন, আবার জেএসসি চালু রাখলেন, বন্ধ, আবার একটা যাচ্ছেন, কিন্তু দিনের শেষে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া যদি এরকম এলোমেলোভাবে এক একটা ব্যবস্থা নেওয়া হয়, এক একটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা আলটিমেটলি আমাদের মানে শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে স্কুল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। সৈরাসার হাসিনাও দীপু মনির দুর্নীতিতে ছিলেন চরম বিরক্ত, কিন্তু অজানা কারণে কখনোই তার বিরুদ্ধে নেননি ব্যবস্থা। বরং দেশ জুড়ে বিতর্কের কারণে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব দেওয়া হয় তাকে। অদৃশ্য কারণে শাস্তি পেতে হয়নি তাকে। ফ্যাসিস্টদের দোসর দীপু মনির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দীর্ঘ 15 বছর ধরে তো আমরা দেখছি আস্তে আস্তে শিক্ষার কী ধরনের অবনতি হচ্ছে। উনি গত ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার আমলে 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এবং উনি সবচেয়ে আলোচিত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিল। উনি যে ধরনের দুর্নীতিগুলো করেছে, আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থার অবনতি চরম থেকে চরম পর্যায়ে নিয়েছে। উনি মানে এক একজন ভিসি পর্যন্ত নিয়োগ দিত টাকার বিনিময়ে, এক একজন 2 কোটি 3 কোটি টাকা দিয়ে তারপর ভিসি নিয়োগ দিত, অধ্যক্ষ নিয়োগ দিত উনি 50 লাখ 60 লাখ টাকার বিনিময়ে। মানে টাকা খরচ করে যখন দুর্নীতির বলে বা দুর্নীতি দিয়ে যখন তারা নিয়োগ হয়, তারা অবশ্যই কোনো ভালো কাজ আমরা তাদের থেকে আশা করতে পারি না। শিক্ষা ব্যবস্থার যদি মন্ত্রী সে যদি মানে এত টাকা বাণিজ্য করে একটা নিয়োগের ক্ষেত্রে, যে অধ্যক্ষ ভিসি এগুলো নিয়োগের ক্ষেত্রে যদি বাণিজ্য করে, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে আরও কত যে দুর্নীতি সে করেছেন সেটা আসলে আমাদের মানে বলার অপেক্ষা রাখে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থাটায় কিভাবে তারা হস্তক্ষেপ করেছে। মন্ত্রী মানে আওয়ামীর যে মন্ত্রীগুলো ছিল এদের মানে সুনির্দিষ্ট একটা লক্ষ্যই ছিল যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত মানে সমুন্নত রাখা, মুজিববাদকে সমুন্নত রাখা। এটা স্লোগানের মাধ্যমে, যেমন একটা স্লোগান আমাদের মনে পড়ে যে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। তো এই যে স্লোগানগুলা, এইগুলা কেন আমাদের ইয়া করতে হবে? আবার বিভিন্ন কলেজে যদি ওরিয়েন্টেশন হয়, আপনি জেনে থাকবেন হয়তো যে ওরিয়েন্টেশনে যে শেখ মুজিবের 3টা বই ছিল, এটা গিফট করা হতো। তো এইটা গিফটকে কেন করা হতো? শিক্ষা ব্যবস্থা এই মানে মন্ত্রণালয় আমাদের যে কৃষকগুলোর টাকা, এই টাকাগুলো দিয়ে কি এই বইগুলো পোলাপানের দেওয়া উচিত? আসলে না। আমাদের এই যে এই সময় কিছু ভাবুক আমাদের বই দিতে পারতো, বা ইসলামাইজ কোনো বই দিতে পারতো, যেগুলো দ্বারা আমার ব্যক্তি উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে, এইগুলো আমার গড়ে তুলবো। ওই শেখ মুজিবের ওই 3টা বই পড়ে আমার দেশের কি উন্নতি হয়েছে? দীপু মনির সময় অটোপাসের সিস্টেমটা বাংলাদেশে চালু হয়েছে। তো দীপু মনি বাংলাদেশের যত সিন্ডিকেট আছে উনি সবগুলোই করেছেন। শিক্ষা ব্যবস্থায় আমরা বর্তমান সময়ে আমরা তো এখন ঠিক পাচ্ছি, আমরা এখন মানে বুঝতে পারতেছি যে কোন কোন বিষয়গুলোতে সিন্ডিকেটগুলো হয়েছে। তো সবগুলাই আমি যদি সারাংশ করি, সবগুলাই ডক্টর দীপু মনির সময় হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সবটুকু ব্যবহার করেছেন ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু। ছোট বোনের ব্যাপক ক্ষমতার দাপট পকেটে নিয়ে ঘুরতেন বড় ভাই টিপু। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে এই টিপুর নেতৃত্বে দেশ জুড়ে শিক্ষা বিভাগে গড়ে ওঠে এক ভয়াল সিন্ডিকেট। পাশাপাশি নিজ জেলার চাঁদপুরে দীপু মনির হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন টিপু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে দেশজুড়ে শিক্ষা বিভাগে ভয়াল সিন্ডিকেট গড়ে তুলেছেন তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু। নিজ জেলা চাঁদপুরকেও এই সিন্ডিকেট কলুষিত করেছে। তাদের দুর্নীতির বিস্তার ঘটে জেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানেও। চক্রটির নজর ছিল অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের এমপিও ভুক্তি করা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মে শত কোটি টাকার শিক্ষা বাণিজ্যে। এই জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তো আসলে যত না উচ্চশিক্ষার প্রকৃত প্রয়োজনটাকে মেটানোর জন্য, তার চেয়ে বরং জেলা পর্যায়ে সরকারি দলের যে ছাত্র সংগঠন থাকে তার জন্য কর্তৃত্ব তৈরি হয়। কারণ একটা বিশ্ববিদ্যালয় স্থাপন মানে সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে জেলা পর্যায়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের যে ছাত্র সংগঠন থাকবে খুব স্বাভাবিকভাবে তার আধিপত্য বেশি থাকবে এবং তাদেরকে ঘিরে একটা মাস্তানি চক্র কিন্তু ওই জেলায় গড়ে ওঠে। এবং কোনো কিছু বিবেচনা না করে, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া, এভাবে কোনো অবকাঠামো নির্মাণ না করে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের এই যে স্থাপনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে দিনের শেষে ওই গণহত্যা শুধু মানুষকে মেরে গণহত্যা না, যদিও এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করাই উত্তম, কিন্তু ঠিক একই রকম
এই শিক্ষা খাত, উচ্চশিক্ষা খাতও কিন্তু একই রকম গণহত্যার শিকার হয়েছেন, এবং বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কে মানে এই একেবারে গ্রাসরুট পর্যায়ে মানুষের কিন্তু একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে কোনো শিক্ষককে যদি দেখেন গ্যারেজে বসে আছেন, যেই রুমে আসলে 4 জন বসতে পারে না, সেই রুমে যদি 20 জন বসে থাকেন, তাহলে সাধারণ মানুষের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে ধারণা কী হবে। এবং শুধু তাই না, এগুলাকে ঘিরে ভয়ানকভাবে নিয়োগ বাণিজ্য হচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে। এরকম আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 550, অথচ দেখা যাচ্ছে তার কর্মচারীর সংখ্যা 450। এবং যোগ্যতা বিবেচনা করে এইসব বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই যাদের আসলে শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা নেই, কিংবা শিক্ষকতার পেশাকে গ্রহণ করার মতো যাদের ন্যূনতম মানসিকতা নেই, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে কোনো ছাত্র সংগঠনে, সেই সময় সরকারি ছাত্র সংগঠনের নেতা কিংবা তাদের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, এই উপায়ে কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হয়েছে যারা আসলে শিক্ষকতার উপযুক্ত না। তার মানে একদিকে দুর্নীতি আছে, একদিকে এই অর্থ লোপাট আছে, তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যোগ্যতাহীনভাবে শিক্ষক হলেন তারা কিন্তু পুরো প্রজন্মের জন্য বিপদ তৈরি করলেন, এবং এই বিপদগুলো কিন্তু আমাদের আছে ইতিমধ্যে। দীপু মনির বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুর নেতৃত্বে গড়ে তোলা এ চক্রের অন্যতম সহযোগী ছিলেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এই অধ্যক্ষ চাঁদপুরে বসে নিয়ন্ত্রণ করতেন সারা দেশের নিয়োগ বদলি সহ মন্ত্রণালয়ের সব সিন্ডিকেট। সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা রাজধানী নয়, বদলি কিংবা নিয়োগের জন্য যেতেন চাঁদপুরে গড়ে ওঠা এই চক্রের কাছে। দেশ দেখি আমরা, যে স্বপ্নের দেশ দেখি, সেখানে এগুলা কখনো আমরা এদের থেকে আশা করি না এরকম দায়িত্বশীলতার জায়গা থেকে যে অর্থের বিনিময়ে নিয়োগ হবে, অথচ ব্যক্তির যোগ্যতাকে, যে ব্যক্তির মাপকাঠিটাকে পূর্ণাঙ্গভাবে এখানে আলোচনায় আনা হবে না। এবং দেখা যাচ্ছে যে নিজের ব্যক্তি পরিচিত, যেমন মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে স্কুল বোর্ড, মাওসি থেকে শুরু করে মন্ত্রণালয়ের উপর থেকে আপ টু বটম, ওরা তাদের ব্যক্তি, তাদের দলীয়করণ অথবা অর্থ, এই সকল বিষয়ের মাধ্যমে বাণিজ্যকরণ করে দেশের যে আভ্যন্তরীণ শিক্ষা ব্যবস্থা, এবং একজন ব্যক্তি দেশীয় শিক্ষা অর্জন করে সর্বোচ্চ মাস্টার্স লেভেলে শিক্ষার্থী হয়েও সে আন্তর্জাতিক প্রতিযোগিতা টিকছে না। এই টিকার কারণ হচ্ছে একমাত্র এই ব্যবস্থা, শিক্ষা বাণিজ্যিকরণ, ইতিহাসকে নষ্ট করা, আমাদের বাঙালির ওভারঅল যে একটা মুসলিম শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেয়া। এবং এটা ওনারা পরিকল্পিতভাবে করেছে। দীর্ঘ 17 বছর না, আমরা 90-এর দশক থেকে যখন আওয়ামী লীগের ফ্যাসিজম সময়টা দেখেছি যে তারা শিক্ষার উপর কেন জানি ক্রমশভাবে চড়াও হচ্ছিল। তারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করা, শিক্ষার্থীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে নষ্ট করা। আমরা দেখেছি অটোপাস, আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে কিভাবে প্রশ্ন মূল্যায়ন না করে প্রশ্ন পাস করা, শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে পরীক্ষা না নিয়ে তাদেরকে মূল্যায়ন করতে থাকা, অটোপাস দেয়া, শিক্ষার মেরুদণ্ড আভ্যন্তরীণ যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটাকে নষ্ট করে দিয়েছে বিগত ফ্যাসিজম। অন্যদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশিউর রহমান। দীপু মনির সিন্ডিকেটের কাছে ভুক্তভোগীরা ছিলেন অসহায়। তাদের সিন্ডিকেটের কারণে সরকারের আমলারাও তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হচ্ছে সব বই। গবেষণা বলছে 97% শিক্ষার্থী নোট গাইডের উপর নির্ভরশীল। মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপু মনি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত মাসওয়ারা নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়িও চাঁদপুরে। 3 মাস পর অন্তত 25 কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি। ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে এই টাকা লেনদেন হতো। দীপু মনির যে একচ্ছত্ব আধিপত্য ছিল এবং তার যে সেখানে সন্ত্রাসী বাহিনী ছিল, সেই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ছিল তার ভাই টিপুর নেতৃত্বে কিন্তু দীপু মনি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। এবং সেখানে ভূমি দখল, নদী দখল থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম এই টিপুর নেতৃত্বে হয় নাই। এই টিপুর শক্তি ছিল এই দীপু মনির তত্ত্বাবধানে টিপুর সশস্ত্র সন্ত্রাসীদের নেতৃত্বেই এই ধরনের ঘটনাগুলো ঘটতো, এবং অবশ্যই টিপুকে বিচারের আওতায় আনতে হবে।
তার এই শিক্ষা বাণিজ্যের পিছনে সবথেকে বড় অংশীদার ছিল তার ভাই, যিনি চাঁদপুরের গডফাদার, তার নাম হচ্ছে টিপু। তিনি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মানুষজন থেকে বড় অঙ্কের ঘুষ নিত এবং এটার মাধ্যমে তিনি হচ্ছে শিক্ষা বাণিজ্য করত, শিক্ষক নিয়োগে বাণিজ্য করত। হাসিনা কিন্তু 16 বছর শাসন ক্ষমতায় ছিল, তো তার মধ্য থেকে তাকে 5 বছর হচ্ছে শিক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তো তার সময় ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের ফলে হাসিনাও তাকে হচ্ছে শিক্ষামন্ত্রী হিসেবে রাখেনি। একটা সময় 24-এর নির্বাচনের পর কিন্তু তাকে আর আমরা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে দেখিনি, শুধুমাত্র তার দুর্নীতির ফলে। তিনি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো হচ্ছে শিক্ষা মানটাই পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। দীপু মনির প্রভাবে তার ভাই টিপুর চাঁদপুর নীলকমল ইউনিয়নের বাহেরচরে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে তৈরি করেন মাছের ঘের, গবাদি পশুর খামার ও সবজি বাগান। কেবল সরকারি জমির উপরই নিয়ন্ত্রণ নেননি, বরং ক্ষমতার দাপটে এলাকার নাম বদলে রাখেন টিপুনগর। আমরা যদি দীপু মনির এলাকার কথা জানি যে সেখানে ভূমি দখল থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে যতটা দুর্নীতি করা যায় সকল ক্ষেত্রে সে আসলে তার পরিচয় দিয়েছে যে সে কতটা দুর্নীতিবাজ। আমরা যদি তার এলাকায় দেখি চাঁদপুর, তো সেখানে দেখা যাচ্ছে যে যেই নদী থেকে যে বালু উত্তোলন করা হয়, যে সেই বালু উত্তোলনের ফলে কিন্তু যে ভূমি ক্ষয় হচ্ছে, তারপরে নদী ভাঙছে। তো সেক্ষেত্রে সেই বালুর যে উত্তোলনের যে কারিগরটা তার ভাই চালাতো। ওই সময় ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনাই বুঝে গেছে যে আসলে সে কতটা দুর্নীতিবাজ এবং সে কতটা অন্যায় করে নিজের স্বার্থ হাসিল করে এবং দুর্নীতিতে সে কতটা পারদর্শী, সেটার স্বাক্ষর রেখেই পরবর্তীতে সে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসে। দীপু মনি এলাকায় যে ভূমিদস্যু হিসাবে পরিচিত, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার শাসন আমলে দীর্ঘ 10 বছর তিনি 3টি মন্ত্রণালয়ের হয়ে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়কে একবারে নিজের বলয়ে রেখেছেন। সেখানে দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ পর্যন্ত সব জায়গায় নিজের মন মতো লোক বসেছেন। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। নতুন কোনো আয়োজন নিয়ে থাকবো আবারও আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।